ছোটবেলা থেকে চেঙ্গিস খানকে নিয়ে আমার খুব বেশি কৌতূহল। আমরা যখন চেঙ্গিস খানের নাম শুনি তখন আমাদের মাথায় এমন একটি ছবি আসে, একজন নির্দয়ী শাসক, খুবই ক্রূর। কিন্তু আমার মাথায় সবসময় যেটা আসে তা হলো কিভাবে একটি এতিম ছেলে, যাকে ছোটবেলায় তার নিজের ট্রাইবরা ছেড়ে দিয়েছিল, যাকে থাকতে হয়েছিল জঙ্গলে সবার থেকে লুকিয়ে, যাকে গলায় বেড়ি পরিয়ে বন্দি করে রাখা হয়েছিল, কিভাবে সে সেই অবস্থান থেকে উঠে এসে হয়ে গেল ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল রুলার ইন হিস্ট্রি। সেও আমাদের মতো রক্তমাংসেরই একজন মানুষই ছিল। আর তার জীবনের এই পার্টটাই আমার জন্য সবচেয়ে বেশি ফ্যাসিনেটিং। তাই আজকের স্টোরিতে আমরা তার কনকোয়েস্ট নিয়ে না, তার আয়রন উইল নিয়ে, তার আনস্টপেবল ডিটারমিনেশন নিয়ে কথা বলবো, যা একটা এতিম ছেলেকে বানিয়ে দিল ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল পারসন ইন হিউম্যান হিস্ট্রি। 1162 সালে মঙ্গোলিয়ার কঠোর রিয়ালিটিতে একটা ছেলের জন্ম হয়। তার হাতে ছিল একটি ব্লাড ক্লট, যেটাকে শামান্সরা বলেছিল ডেস্টিনি টু বি এ গ্রেট ওয়ারিয়ারের চিহ্ন। কিন্তু ডেস্টিনি আর রিয়ালিটি, এই দুটোই জিনিস প্রায় বিপরীত ডাইরেকশনে চলে যায় তার জন্য। যখন তেমোজিন মাত্র 9 বছরের, তখন তার বাবাকে বিষ দিয়ে হত্যা করা হয়। একই রাতে সবকিছু বদলে যায়। তার ট্রাইবরা তাদের ফ্যামিলিকে ছেড়ে দেয়, কারণ সেখানকার নিয়ম ছিল দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। এখানেই শুরু হয় সেই জার্নি, যেটা ডিফাইন করবে শুধু একটা মানুষকে নয়, কিন্তু পুরো একটা সিভিলাইজেশন। তেমোজিন, তার মা আর তার ভাই বোনেরা ইঁদুর, বন্য গাছপালা খেয়ে বেঁচেছিল। কিন্তু এই অন্ধকারের মধ্যেই তৈরি হচ্ছিল অসাধারণ একটা ইচ্ছা শক্তি, যেটা ছিল অটুট। একটা স্টোরি আছে যেটা পারফেক্টলি ক্যাপচার করে চেঙ্গিস খানের উইল পাওয়ারকে। যখন সে প্রায় 15 থেকে 16 বছরের ছিল, তখন তার নিজের ট্রাইবই তাকে ধরে একটা কাঠের বেড়ি পরিয়ে দিল, এমন একটা জিনিস যেটা আপনার গলা আর হাতকে লক করে রাখে। আপনারা ইমাজিন করতে পারেন সম্পূর্ণ অসহায়ত্ব। কিন্তু তেমোজিনের মাইন্ড ছিল ডিফারেন্ট। যেখানে অন্যরা হতাশা দেখত, সে দেখত অপরচুনিটি। একটা উৎসবের রাতে যখন গার্ডরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তখন সে তার পদক্ষেপ নিল। সে ভারী কাঠের বেড়ি দিয়ে সে একজন গার্ডকে মেরে সে নদীতে ঝাঁপ দিল এবং অনেকক্ষণ পানির নিচে লুকিয়ে থাকল। এটা জাস্ট ফিজিক্যাল স্ট্রেংথের প্রশ্ন ছিল না, এটা ছিল মেন্টাল দৃঢ়তা। যখন তোমার পুরো শরীর সংযত, যখন প্রতিটি লজিক্যাল থটস বলছে গিভ আপ, তখনও বিশ্বাস করা যে পালানো সম্ভব, এই মাইন্ডসেটই তাকে করেছিল আনস্টপেবল। কিন্তু এখানেই ইন্টারেস্টিং, চেঙ্গিস খানের পাওয়ার শুধু তার শারীরিক শক্তি থেকে আসেন। তার আসল জিনিয়াস ছিল আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান সাইকোলজিকে বোঝা আর বিল্ডিং লয়ালিটি বিল্ড করা, যেটা ছিল পাথরের মতো শক্ত। তখন মঙ্গোলিয়ায় সবাই ট্রাইব আর ব্লাড লাইন অনুযায়ী চলত, কিন্তু তেমোজিন একটা রেভলিউশনারি আইডিয়া নিয়ে আসলো, মেরিটোক্রেসি। তুমি কোন ফ্যামিলি থেকে এসেছো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি কি করতে পারো। একজন শেফার্ডের ছেলে যদি ব্রিলিয়েন্ট ওয়ারিয়ার হয়, তাহলে সেও হতে পারে জেনারেল। তার এই ফিলসফি চেঞ্জ করে দেয় সবকিছু। এভাবেই সবচেয়ে ট্যালেন্টেড লোকেরা তার দিকে অ্যাট্রাক্টেড হতে শুরু করে, কারণ তারা জানতো এখানে তাদের যোগ্যতাকে স্বীকৃতি দেওয়া হবে। সে তার দুশ্মনকেও মাফ করত যদি তারা জেনুইন লয়ালিটি শো করত। একবার জেবে নামে একজন দুশ্মন তীর চালক তাকে তীর মেরে আহত করেছিল, কিন্তু পরে যখন জেবেকে ধরা হলো, চেঙ্গিস খান তাকে শুধু মাফই করল না, তাকে বানালো ওয়ান অফ হিজ গ্রেটেস্ট জেনারেল। এই ছিল তার শক্তি, দুশ্মনকেও একজন ফলোয়ার বানিয়ে দেওয়া। উইল পাওয়ার উইদাউট ডিসিপ্লিন হলো জঙ্গলে লাগানো একটি আগুনের মতো, পাওয়ারফুল কিন্তু ধ্বংসাত্মক। আর চেঙ্গিস খান এটা পারফেক্টলি বুঝতো, তাই সে বানালো প্রবাবলি হিস্ট্রির মোস্ট ডিসিপ্লিনড আর্মি। তার রুলস ছিল অ্যাবসলিউট। যদি একজন সোলজার যুদ্ধের সময় পালিয়ে যায়, তাহলে শুধু সে না, তার পুরো ইউনিটকে হত্যা করা হবে। সাউন্ড হার্শ, হ্যাঁ, কিন্তু এর রেজাল্ট ছিল এমন একটা আর্মি যেখানে প্রত্যেকে জানত আমার অ্যাকশন আমার ভাইদের লাইফের উপর প্রভাব পড়বে।
কিন্তু এই ডিসিপ্লিন শুধু পানিশমেন্ট নিয়ে ছিল না, সে সবসময় এটি এনশিওর করত যে লুট করা মাল সবার মধ্যে সমানভাবে ভাগ হয়। একজন কমন সোলজার তার শেয়ার পেত একটি অফিসারেরও আগে। এই ফেয়ারনেসই ক্রিয়েট করলো ট্রাস্ট, একটা বিশ্বাস, আর ট্রাস্ট আর ডিসিপ্লিন মিলে বানালো একটি আনস্টপেবল ফোর্স। এখন আসি সবচেয়ে ফ্যাসিনেটিং পার্টে। চেঙ্গিস খান বুঝত যে একটি তীর চালানোর আগে সবচেয়ে বড় যুদ্ধ জয় করা যায়। তার সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার ছিল লেজেন্ডারি। সে সিস্টেম্যাটিকলি তার আতঙ্কের কাহিনী ছড়াত। একটা শহর বিরোধিতা করলে সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হতো এবং বেঁচে যাওয়া মানুষদের পাঠানো হতো তার আতঙ্কের কাহিনী ছড়াতে। এভাবে পরের শহরগুলো শুনত এবং অনেকে যুদ্ধ ছাড়াই সারেন্ডার করে দিত। এটা ছিল ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি। কিন্তু এখানে টুইস্ট আছে। যারা শান্তিপূর্ণভাবে সারেন্ডার করত তাদেরকে ভালোভাবে ট্রিট করা হতো, তাদেরকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হতো, ব্যবসায় ইনকারেজ করা হতো। আর তার এই অ্যাপ্রোচ ছিল খুবই ইফেক্টিভ। যেমন খোয়ারজামিয়ান এম্পায়ারের সাথে যুদ্ধের আগে চেঙ্গিস খান শুধু ব্যবসা করতে চেয়েছিল শান্তিপূর্ণভাবে, কিন্তু যখন তার লোকদের হত্যা করা এবং তার অ্যাম্বাসিডরদের দাড়ি কেটে অপমান করা হলো, এটা ছিল ডিক্লারেশন অফ ওয়ার। তার প্রতিশোধ ছিল এত নিখুঁত যে পৃথিবীর অন্যতম ধনী সাম্রাজ্যটা একেবারে মানচিত্র থেকেই মুছে গেল। এই ছিল তার উইল। সে কখনোই ডিসরিসপেক্ট ভুলত না, আর তার প্রতিশোধ আসতো এমনভাবে যা ছিল একেবারে ওভারওয়েলমিং। তো তাকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মানুষ বানিয়েছিল কি? শুধু তার বিশাল সেনাবাহিনী না, শুধু তার অদ্বিতীয় যুদ্ধ কৌশল না, বরং তার অটল অদম্য ইচ্ছাশক্তি, আনশেকেবল উইল পাওয়ার। একটা ছেলে যাকে দারিদ্র্যে মরে যাওয়ার কথা ছিল, অনাথ, পরিত্যক্ত আর একা, সে ছেলেটাই তৈরি করলো মানব ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্য তখনকার, প্রায় 23 মিলিয়ন স্কোয়ার কিলোমিটারসে, চীন থেকে ইউরোপ পর্যন্ত, তাও শুধু এক জেনারেশন। তার সিক্রেট ছিল সিম্পল কিন্তু গভীর। সে কখনো অ্যাকসেপ্ট করেন লিমিটেশনস। যখন এক্সপার্টসরা বলতো ইম্পসিবল, তখন সে বলতো ওয়াচ মি, আমাকে দেন। যখন অন্যরা দেখতো বাধা, সে দেখতো অপরচুনিটিস। আজ প্রায় 16 মিলিয়ন মানুষ তার সরাসরি বংশধর। তার জিন ছড়িয়ে আছে বিশ্বের প্রায় 0.5% পুরুষের রক্ত। কিন্তু তার আসল উত্তরাধিকার রক্তে নয়, তা একটা শিক্ষা, ইচ্ছাশক্তি সবকিছু জয় করতে পারে। জন্ম, ভাগ্য, পরিস্থিতি, শত্রু, এমনকি নিয়তিও। চেঙ্গিস খান প্রমাণ করেছিল একজন মানুষ যদি তার মধ্যে যথেষ্ট ডিটারমিনেশন, স্ট্র্যাটেজি আর শেখার ক্ষমতা থাকে, তাহলে সে সত্যি পৃথিবীকে বদলে দিতে পারে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এমন একটা উইল ডেভেলপ করা যেটা কোনো অবস্থাতে না ভাঙে। এটাই ছিল চেঙ্গিস খানের আসল শক্তি। তার তলোয়ার নয়, তার সেনাবাহিনীও নয়, বরং তার অদম্য ইচ্ছাশক্তি। আর এই ইচ্ছাশক্তি তাকে বানিয়েছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন।